হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আবারও দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে, যে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, এই অধ্যায় থেকে আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তোমাদের ক্লাস 12-এ এবার এই চতুর্থ অধ্যায় থেকে টোটাল 5টি এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে। টোটাল 40-এ পরীক্ষা, তার মধ্যে 5টি এমসিকিউ যদি করতে হয়, পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হয়, আমি যেই প্রশ্নগুলি এখন করাবো সেগুলি কিন্তু তোমরা রেডি করে রাখবে। তাহলে আশা করি তোমরা 5-এ 5 এই অধ্যায় থেকে পেয়ে যাবে। আর যারা এখনও এই চতুর্থ অধ্যায়ের ক্লাসগুলি করোনি, তোমরা খুব শীঘ্রই কিন্তু আগে ক্লাসগুলি করে নাও, তারপরে এই এমসিকিউ এর ভিডিওটি দেখে নাও। তাহলে দুটি তোমরা ক্লাস করো, তারপরে এই এমসিকিউ এর ক্লাসগুলি করো, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টও ক্লিয়ার থাকবে। আর পরীক্ষায় যদি ঘুরিয়ে পেঁচিয়েও তোমাদের প্রশ্ন দেয় তাহলে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি যেই প্রশ্নগুলি এখন তৈরি করে এনেছি এক এক করে বলছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখো। তাহলে প্রথম প্রশ্ন, যে ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? তাহলে মনে রাখবে 1947 সালের 15ই আগস্ট। এই 1947 সালের 15ই আগস্টই কিন্তু ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে, সেটা মাউন্ট ব্যাটেন প্ল্যানের দ্বারা কিন্তু করা হয়। তারপরে প্রশ্ন দেখো, যে মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়, বক্তব্যটি কার? তাহলে উত্তর হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1947 সালের 14ই আগস্ট, ঠিক আছে, 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, তার একদিন আগে 14ই আগস্ট মধ্যরাত্রিতে একটা ভাষণ দেন, আর সেই ভাষণের মধ্যে এই বক্তব্যটি দেন, যে মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, যে ভারত বিভাগের প্রধান কারণ ছিল কি? তাহলে ভারত যে বিভাগ হয়েছিল, পাকিস্তান এবং ভারত, এই যে দুটি দেশ হয়েছিল, এর প্রধান কারণ হচ্ছে ধর্ম। ঠিক আছে, ধর্মের ভিত্তিতেই কিন্তু এই পাকিস্তান নামে একটি আলাদা দেশ হয়। তোমরা জানো যে মুসলিম লীগ যে ছিল, সেই মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী তারা মুসলিমদের জন্য একটা পৃথক রাষ্ট্রের দাবি করতে থাকে, যেখানে লিডার ছিল জিন্না লিড করেছিল। তার দ্বারা কিন্তু পরে 1947 সালের 15ই আগস্ট দুটি স্বতন্ত্র দেশ হয়ে যায়, একটা ভারত যেখানে সকল ধর্মের মানুষরা ছিল, পাকিস্তানেও শুধু মুসলমানরা ছিল না, বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল, আর হিন্দুও ছিল, কিন্তু পরে তারা মাইগ্রেট করে আবার ভারতে আসে, যেটা উদ্বাস্তু সমস্যা পড়িয়েছিলাম। তারপরে প্রশ্ন দেখো, যে র্যাডক্লিফ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? তার উত্তর হচ্ছে সিরিল র্যাডক্লিফ। সিরিল যে র্যাডক্লিফ ছিল, তিনি র্যাডক্লিফ কমিশনের চেয়ারম্যান ছিলেন। র্যাডক্লিফ যে কমিশনটা ছিল, সেটা ভারত বিভাগের সময় ভারত আর পাকিস্তানের মধ্যে যে সীমান্ত চিহ্নিত করা হবে, সেই সীমান্ত চিহ্নিতকরণের ক্ষেত্রে যে কমিশনটা নিযুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে র্যাডক্লিফ কমিশন, আর তার সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। নেক্সট প্রশ্ন দেখো, যে দেশ ভাগের ফলে যে অঞ্চলগুলি পাকিস্তানে চলে যায় সেগুলি হলো, তাহলে দেশ যখন ভাগ হয়ে যায় তখন পাকিস্তানকে টোটাল 5টি কিন্তু অঞ্চল দেওয়া হয়েছিল, অর্থাৎ 5টি প্রদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে উপরোক্ত সবকটি হবে উত্তর, যে পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। তাহলে এই যে 5টি প্রদেশই কিন্তু দেওয়া হয় পাকিস্তানকে, তাহলে উত্তর হবে উপরোক্ত সবকটি। পরের প্রশ্ন দেখো, যে উদ্বাস্তু সমস্যা সব থেকে গুরুতর হয়েছিল কোথায়? তাহলে উত্তর হবে বাংলা ও পাঞ্জাব। তোমরা জানো যে পাঞ্জাব আগে, বর্তমানে যে ভারত আছে, ভারতের যে পাঞ্জাব নামে রাজ্যটি আছে সেটা, এবং বর্তমানে কিন্তু পাকিস্তানেও একটা রাজ্য আছে, সেটাকে বলা হয় পাঞ্জাব। তাহলে আগে দুটি একসঙ্গে বলা হতো পাঞ্জাব। ভারতকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পূর্ব পাঞ্জাব, আর পাকিস্তানকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পশ্চিম পাঞ্জাব। তাহলে এই পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে, আর বাংলা যে ছিল, বাংলা যে প্রদেশটা ছিল, সেখানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এই দুটি ভাগ করা হয়। পাকিস্তানে চলে যায় পূর্ববঙ্গ, আর ভারতে থেকে যায় পশ্চিমবঙ্গ। তাহলে এই দুটি জায়গায় কিন্তু উদ্বাস্তু সমস্যা চরম পর্যায়ে চলে যায়। তারপরে প্রশ্ন দেখো, যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হবে 1950 সালের 8ই এপ্রিল। 1950 সালে 8ই এপ্রিল কিন্তু এই নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। নেহেরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আর এখানে লিয়াকত হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। তাহলে এই দুজন, ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মিলে এই চুক্তিটি স্বাক্ষর করেছিল 1950 সালের 8ই এপ্রিল। তার জন্য এই চুক্তিটির নাম হয়
নেহেরু লিয়াকত চুক্তি। আর এই চুক্তি চুক্তিটা কেন স্বাক্ষরিত হয়েছিল? যে উদ্বাস্তু সমস্যা যখন চরম পর্যায়ে চলে গিয়েছিল, তখন দুটি দেশের মধ্যে যে সংখ্যালঘু ছিল, সংখ্যালঘু অর্থাৎ যে সকল মানুষেরা জনসংখ্যার মধ্যে কম আছে, যেমন ভারতের মধ্যে কম সংখ্যায় আছে মুসলিমরা, আর পাকিস্তানের মধ্যে শিখ এবং হিন্দু তখন ছিল তারা সংখ্যালঘু। তাহলে এই দুটি ধর্মের মানুষের ওপর দুটি দেশে কিন্তু অত্যাচার চলছিল, নির্যাতন চলছিল। তাহলে এই যে উদ্বাস্তু সমস্যা, তাকে মোকাবিলা করার জন্য দুটি দেশের মধ্যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, তাহলে ডেটটা মনে রাখবে 1950 সালের 8ই এপ্রিল। তারপরে প্রশ্ন দেখো যে নেহেরু লিয়াকত চুক্তির মূল উদ্দেশ্য ছিল কি? তাহলে উত্তর হবে সংখ্যালঘুদের সুরক্ষা। দুটি দেশের মধ্যে যে সংখ্যালঘু ছিল অর্থাৎ মাইনরিটি, ভারতের মধ্যে মুসলিমরা মাইনরিটি ছিল, সংখ্যালঘু ছিল, এবং পাকিস্তানের মধ্যে হিন্দু এবং শিখরা মাইনরিটি ছিল। তাহলে দুটি দেশের মধ্যেই কিন্তু সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছিল, আর তার জন্য তারা এক দেশ থেকে অন্য দেশে আসছিল মাইগ্রেট করে। তাহলে এই যে সমস্যাটা, তার জন্য দুটি দেশের মধ্যে যাতে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া যায়, তাদের স্বার্থ সংরক্ষিত করা যায়, তার জন্য এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালের 8ই এপ্রিল। তারপরে প্রশ্ন দেখো যে স্বাধীনতার সময় কতগুলি দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট ছিল? মনে রাখবে 562। অনেক বইয়ে দেওয়া আছে 565টা। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু 562, 565 দুটা অপশানে কিন্তু একসঙ্গে থাকবে না। মনে রাখবে 562 আর 565 দুটির মধ্যে একটা কিন্তু তোমরা পরীক্ষায় অপশানে পেয়ে যাবে যদি দেয়। তারপরে প্রশ্ন দেখো যে দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। যে ভারত স্বাধীনতা লাভের পরে, আচ্ছা ভারত যখন ভাগ হয় তখন কিন্তু ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্য এই দুটি অঞ্চল ছিল। ব্রিটিশ ভারত অর্থাৎ যেখানে ব্রিটিশরা শাসন করত, আর দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট যেই এলাকাগুলিতে রাজারা শাসন করত। রাজন্য শাসিত অঞ্চলগুলিকেই দেশীয় রাজ্য বলা হয়। তাহলে সেই রাজন্য শাসিত অঞ্চলগুলিকে বলা হয় যে ভারত ভাগের সময় যে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে পারে, অথবা তারা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র রাজ্য হিসেবে থাকতে পারে। তাহলে অনেক রাজ্যই আর কি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। বেশিরভাগ রাজ্যই স্বাধীনতা লাভের পরপর 1947 সালের মধ্যেই ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু কয়েকটি রাজ্য আছিল যেই কয়েকটি রাজ্য পরে যুক্ত হয়, যেমন হায়দ্রাবাদ, জুনাগড়, মণিপুর। ঠিক আছে, এখানে বলছে যে প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কে এই দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে? বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো যে কোন আইন অনুযায়ী দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘোষণা করা হয়? এর উত্তর হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন 1947। ঠিক আছে, ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর দ্বারাই কিন্তু দেশীয় রাজ্যগুলির ওপর, দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট, ঠিক আছে, যেখানে রাজারা শাসন করত, তার উপর ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘোষণা করা হয়। তারপরে প্রশ্ন দেখো যে ভারতের স্বাধীনতার সময়কালে কাশ্মীরের মহারাজা ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে হরি সিং। তাহলে তখন কিন্তু 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু কাশ্মীর একটা দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ সেখানে রাজা শাসন করত, আর তার রাজা ছিল হরি সিং। তারপরে হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়, ভারতের একটা আর কি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সাইন করে, অর্থাৎ স্বাক্ষর করে, অর্থাৎ ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করে, তার দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর কিভাবে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় এর সম্পর্কে কিন্তু আমি ক্লাসে করিয়েছি, যারা ক্লাস করোনি তোমরা অবশ্যই সেই ক্লাসটি করো। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো যে জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 1947 সালের 26শে অক্টোবর। তাহলে কি হয় যে রাজা হরি সিং, কাশ্মীরের যে রাজা ছিল হরি সিং, তিনি ভারতের সঙ্গেও যুক্ত হতে চাননি, পাকিস্তানের সঙ্গেও যুক্ত হতে চাননি, তিনি ইন্ডিপেন্ডেন্ট একটা রাজ্য হিসেবে থাকতে চেয়েছিল। অর্থাৎ হরি সিং নিজের কাছে ক্ষমতা রাখতে চেয়েছিল। কিন্তু কি হয় যে পাকিস্তান কাশ্মীরে হামলা করে দেয়, হানাদার বাহিনী পাঠিয়ে দেয়। তখন হরি সিং সামরিক সাহায্যের জন্য ভারতে আসে, আর তারপরে ভারতের কাছে সাহায্য চাইলে ভারতের প্রধানমন্ত্রী বলে দেয় জওহরলাল নেহেরু যে কোন শর্তে আমি তোমাকে সাহায্য করব, তুমি তো ভারতের অংশ হতে চাওনি। তারপরে হরি সিং কী করে যে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অর্থাৎ ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করে, তার দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। কত তারিখে? 1947 সালের 26শে অক্টোবর। এই ডেটটি মনে রাখবে যে এই 1947 সালের 26শে অক্টোবর রাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারত মুক্তির দলিলে সাইন করে, অর্থাৎ স্বাক্ষর করে, আর তার দ্বারাই কিন্তু জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারপরে প্রশ্ন দেখো যে
370 অর্থাৎ 370 নং ধারা বাতিল করা হয় কত সালে? তাহলে এই যে 370 নং ধারা এটা বাতিল করা হয় 2019 সালে। আর এই 370 নং ধারাটা কি? এই 370 নং ধারাতে জম্মু ও কাশ্মীর যে রাজ্যটা ছিল সেই রাজ্যকে একটা বিশেষ মর্যাদা দেওয়া ছিল। যে সেই জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কি ছিল? যে সেখানে ভারতের অন্য রাজ্যে যেমন মানুষেরা যেখানে খুশি জমি পারচেস করতে পারত, ল্যান্ড পারচেস করতে পারত, কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু ভারতের অন্য রাজ্য থেকে মানুষ গিয়ে জম্মু কাশ্মীরে আর কি সেখানে জমি ক্রয় করতে পারতো না। তারপরে সেখানে কেন্দ্রীয় আইনসভা যদি কোনো আইন প্রণয়ন করে তাহলে সরাসরি সেটা জম্মু কাশ্মীরে লাগু হবে না। আগে জম্মু কাশ্মীরের আইনসভা অর্থাৎ বিধানসভাতে পাস হতে হবে, অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্যের যে আইনসভা ছিল বিধানসভা তাতে পাস হতে হবে, তারপরে সেটা জম্মু কাশ্মীর রাজ্যে লাগু হবে অর্থাৎ কার্যকর হবে। তাহলে এটা 2019 সালে বাতিল করা হয়। আর তার দ্বারা পরে 2019 সালেই এই জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। আর একটা হয়ে যায় জম্মু কাশ্মীর, একটা হয়ে যায় লাদাখ। তারপরে প্রশ্ন দেখো যে মণিপুরের মহারাজা বোধচন্দ্র সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন, তাহলে উত্তর হচ্ছে 1949 সালের 21শে সেপ্টেম্বর। তাহলে মণিপুর কিন্তু একটা দেশীয় রাজ্য ছিল, আর সেই দেশীয় রাজ্য কিন্তু ভারত বা পাকিস্তান কোনো একটি দেশে অন্তর্ভুক্ত হতে চাননি। কিন্তু শেষে মণিপুরের যে রাজা ছিল যার নাম ছিল বোধচন্দ্র সিং, ভারত সরকারের চাপে পড়ে তারপরে কিন্তু শেষে 1949 সালের 21শে সেপ্টেম্বর অন্তর্ভুক্তির দলিলে সাইন করে, অর্থাৎ ভারত ভুক্তির দলিলে সাইন করে, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সাইন করে, তার দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে তারিখটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো যে মণিপুর রাজ্য সংবিধান আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। তাহলে মণিপুর রাজ্য সংবিধান আইন এটা 1947 সালে প্রণীত হয়। আর এই আইনের দ্বারাই কিন্তু তারপরে মণিপুরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন দেখো যে ভারতের প্রথম কোন রাজ্যে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে মণিপুর। মণিপুর হচ্ছে এমন একটা স্টেট বা রাজ্য যেই রাজ্যে প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়েছিল। যেটা কবে হয়েছিল? সেটা কিন্তু 1948 সালে হয়ে গেছিল। 1947 সালে মণিপুর রাজ্য সংবিধান আইন প্রণীত হয়, আর তার দ্বারা মণিপুরের মধ্যে বিধানসভা, ঠিক আছে, বিধানসভার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে জুন মাসে হয়েছিল সেই ইলেকশনটা 1948 সালের। তারপরে প্রশ্ন দেখো যে হায়দ্রাবাদকে ভারতের সংযুক্তিকরণে পরিচালিত সামরিক অভিযানের নাম কি? তাহলে উত্তর হচ্ছে অপারেশন পোলো। তাহলে হায়দ্রাবাদও কিন্তু একটা দেশীয় রাজ্য ছিল, ঠিক আছে। দক্ষিণ ভারতের সবথেকে বড় যে দেশীয় রাজ্য ছিল অর্থাৎ প্রিন্সলি স্টেট ছিল সেটা হচ্ছে এই হায়দ্রাবাদ। হায়দ্রাবাদও মাউন্ট ব্যাটেন প্ল্যানে বলে দেওয়া হয়েছিল যে প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্যগুলি হয় ভারতে যোগ দেবে, না হয় পাকিস্তানে যোগ দেবে, অথবা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র একটা রাজ্য হিসেবে থাকবে। তাহলে হায়দ্রাবাদও চেয়েছিল যে সে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র একটা রাজ্য হিসেবে থাকবে। আর হায়দ্রাবাদের যে তখন নিজাম ছিল, ঠিক আছে, হায়দ্রাবাদের যে শাসক তাকে বলা হতো নিজাম, ঠিক আছে, উপাধি ছিল নিজাম। তাহলে হায়দ্রাবাদের যে নিজাম ছিল শাসক, তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চাননি। কিন্তু ভারতের একদম দক্ষিণ, ভারতের একদম মাঝখানে কিন্তু ছিল সেই হায়দ্রাবাদ। তাহলে সেই হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করা হয় কোন অপারেশনের সাহায্যে? সেটা হচ্ছে অপারেশন পোলো, ঠিক আছে। একটা সামরিক অভিযান করা হয় আর তার দ্বারা হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অপারেশন পোলো এটা হায়দ্রাবাদ দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে কিন্তু আর কি পরিচালনা করা হয় এই সামরিক অভিযানটা। নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের স্বাধীনতার পর হায়দ্রাবাদের কোন নিজাম ভারতে সংযুক্ত হতে চাননি? তাহলে ভারত যখন স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তখন কোন নিজাম অর্থাৎ হায়দ্রাবাদের যে শাসক তাকে বলা হয় নিজাম। তাহলে কোন নিজাম আর কি ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাননি? তাহলে উত্তর হচ্ছে মীর ওসমান আলী খান। এই মীর ওসমান আলী খান একজন মুসলিম শাসক ছিল, কিন্তু হায়দ্রাবাদের যে জনগণ ছিল তখন সেখানে 85%ই কিন্তু হিন্দু ছিল, কিন্তু তারা চেয়েছিল ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু শাসক ছিল মুসলমান। তার জন্য শাসক যদি না চায় তাহলে কিন্তু জনগণের দ্বারা তখন কিন্তু জনগণ কিছু করতে পারতো না। শাসকই যদি যুক্ত না হতে চায় ভারতের সঙ্গে তাহলে জনগণ কী করবে? কিন্তু শেষ পর্যন্ত অপারেশন পোলোর দ্বারা একটা সামরিক অভিযান করা হয়, তার দ্বারা যুক্ত করা হয় ভারতের সঙ্গে হায়দ্রাবাদকে। তারপরে প্রশ্ন দেখো যে কবে হায়দ্রাবাদের ভারতের সংযুক্তিকরণ ঘটে? তার উত্তর হচ্ছে 1948 সালের 17ই সেপ্টেম্বর।
তাহলে অপারেশন পোলো এটা শুরু করা হয় 1947 সালের 13ই সেপ্টেম্বর। তাহলে 13ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর এই 5 দিন ব্যাপী এই অপারেশন চলে। তাহলে এর দ্বারা কিন্তু তারপরে 17ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ হার মেনে যায়, তারপরে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো যে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন ভাষার ভিত্তিতে? তেলেগু। ঠিক আছে, তেলেগু ভাষার ভিত্তিতে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। কত সালে মনে রাখবে, ডেটাও ইম্পর্টেন্ট, 1953 সালের 1 অক্টোবর। ঠিক আছে, এটা পরীক্ষা এসে যায় 1 অক্টোবর 1953 এই ডেটে গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার ভিত্তিতে। তারপরে প্রশ্ন দেখো যে ভারতের স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ভারত সরকার 1948 সালে কোন কমিশন গঠন করে? তাহলে উত্তর হচ্ছে ধর কমিশন। তাহলে ভাষার ভিত্তিতে দেখো 1920 সাল অর্থাৎ স্বাধীনতার আগে থেকেই কিন্তু ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য কিন্তু দাবি উঠতে থাকে। ঠিক আছে, কিন্তু ভারত যখন স্বাধীন হয়ে যায় তখন আরও জোর কদমে দাবি উঠতে থাকে। তারপরে এই যে আর কি 1953 সালে 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ গঠিত হয়ে যায়। যেহেতু অন্ধ্রপ্রদেশ গঠিত হয়ে গেল, এবার সারা ভারতে দাবি উঠতে থাকলো যে এখন সবখানে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য দাবি উঠতে থাকে। তখন যে ভারতের যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, তিনি চাননি যে ভাষার ভিত্তিতে আবার রাজ্য গঠিত হোক। যেহেতু ভারত আর পাকিস্তানের ভাগ হয়ে গিয়েছিল 1947 সালে, তো ভাষা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গিয়েছিল, তাহলে জওহরলাল নেহেরু চান না যে ভাষার ভিত্তিতে আরও আমাদের দেশের টুকরো টুকরো হয়ে যাক। এখন বলবে যে ভাষার ভিত্তিতে রাজ্য করে দাও, তারপরে বলবে যে এখন ভাষার ভিত্তিতে আমরা একটা আলাদা স্টেট হয়ে যাব, আলাদা একটা দেশ হয়ে যাব। তাহলে জওহরলাল নেহেরু এটা চাননি যে ভারত আরও টুকরো টুকরো হয়ে যাক। তাহলে তার জন্য কিন্তু তাও ভারতের মধ্যে দাবি উঠতে থাকে। তারপরে এই দাবিকে মোকাবিলা করার জন্য একটা কমিশন নিযুক্ত করা হয়, ধর কমিশন, 1948 সালে। আর এই ধর কমিশনকে দায়িত্ব দেওয়া হয় যে এটা খতিয়ে দেখার জন্য যে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত না উচিত হবে না। ঠিক আছে, কিন্তু এই ধর কমিশন রিপোর্টে বলে দেয় যে না, এখন ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না। বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো যে ধর কমিশনের সভাপতি ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে এস.কে. ধর। এই ধর কমিশনের মধ্যে যে সভাপতি ছিল তার নাম ছিল এস.কে. ধর, আর তার জন্যই এই এস.কে. ধরের নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হয় ধর কমিশন। তারপরে প্রশ্ন দেখো যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস 1948 সালে কোন কমিটি গঠন করে? তাহলে উত্তর হচ্ছে জে.ভি.পি. কমিটি। তাহলে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য প্রথমে তো ধর কমিশন গঠিত হয়, কিন্তু ধর কমিশন বলে দেয় যে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে না। তারপরে জাতীয় কংগ্রেস যে দলটা ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেই দলটাও কি করে যে 1948 সালে একটা কমিটি গঠন করে, তার নাম হচ্ছে জে.ভি.পি. কমিটি। ঠিক আছে, আর এই জে.ভি.পি. কমিটি গঠনের মাধ্যমে দেখে যে ভারতের মধ্যে কি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না হবে না। আর এই জে.ভি.পি. কমিটিও বলে দেয় যে না, ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না। আর এখানে জে.ভি.পি. এখানের মধ্যে যেহেতু এই কমিটির মধ্যে 3 জন সদস্য ছিল, তার জন্য এই কমিটির নাম হয় জে.ভি.পি. কমিটি। জে ফর জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভি ফর বল্লভভাই প্যাটেল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আর তারপরে পি ফর পট্টভি সীতারামাইয়া। ঠিক আছে, এই 3 জন সদস্য ছিল এই কমিটিতে। তারপরে প্রশ্ন দেখো যে ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে অনশনে মারা যান কে? তাহলে উত্তর হচ্ছে পট্টি শ্রীরামুলু। ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে, কোন রাজ্যের? অন্ধ্র রাজ্যের, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে অনশনে মারা যান পট্টি শ্রীরামুলু। তাহলে 1953 সালের 1 অক্টোবর যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় তেলুগু ভাষার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে কি এই অন্ধ্রপ্রদেশ। তাহলে এই গঠনটা যে হয়, অন্ধ্রপ্রদেশ রাজ্যটিতে যে গঠিত হলো, তার পিছনে কিন্তু এই পট্টি শ্রীরামুলু এই লোকটির অবদান খুব। কারণ এই লোকটি তেলুগু ভাষাভাষী লোকেদের নিয়ে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠনের জন্য আন্দোলন শুরু করতে থাকে, আর শেষ পর্যন্ত অনশন করতে করতে মারা যান। যখনই মারা যান তখনই সারা ভারতে আন্দোলন শুরু হয়ে যায় যে ভাষা ভিত্তিতে আন্দোলন করার জন্য এই লোকটি মারা গেল, কিন্তু সারা ভারতের সরকার কিচ্ছু করছে না। তারপরে সরকার বাধ্য হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠন করে দেয়। কিন্তু যখনই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করে দেওয়া হলো, তখন সারা ভারতের যে আরও যে ভাষাভিত্তিক অনেক ভাষার মানুষেরা ছিল, তারাও দাবি করতে থাকে যে আমাদের এখানেও ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত। তাহলে বর্তমানে তো দেখছোই যে ভাষার ভিত্তিতেই প্রত্যেকটি রাজ্য আছে, দেখা যায় প্রায় সবগুলি রাজ্যই ভারতের মধ্যে এখন ভাষার ভিত্তিতে। ঠিক আছে, সবগুলি না। তারপরে প্রশ্ন দেখো
যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশন গঠন করা হয়? উত্তর হচ্ছে 1953 সালে। তাহলে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন, এটাকে কিন্তু আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে ফজল আলী কমিশন। মনে রাখবে, ভাষাভিত্তিক এই রাজ্য পুনর্গঠন কমিশনের মধ্যে যে সভাপতি ছিল তার নাম হচ্ছে ফজল আলী, তার জন্য এই কমিশনটাকে আমরা ফজল আলী কমিশনও বলে থাকি। আর এটা কত সালে নিযুক্ত করা হয়? 1953 সালে। ঠিক আছে, এই যে 1953 সালে এই ফজল আলী কমিশনটা গঠন করা হলো, অর্থাৎ রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হলো, এই কমিশনই কিন্তু বলে দেয় যে হ্যাঁ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত। বোঝা গেল? আগে যেই কমিটি, যেই কমিশনগুলি গঠন করা হয়েছিল তারা তো কেউ বললো না, তারা সবাই বলেছিল, বাতিল করে দিল এই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য। কিন্তু এই যে রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশন, এই কমিশনের সভাপতি ছিল ফজল আলী, তাহলে এই কমিশন কিন্তু বলে দেয় যে হ্যাঁ, এই কমিশন গঠন করা হয় 1953 সালে, আর 53 সালের পরে 1955 সালে, ঠিক আছে, 1955 সালে এই কমিশন তার রিপোর্ট পেশ করে, আর সেই রিপোর্টে বলে দেয় যে হ্যাঁ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত। তারপরে প্রশ্ন দেখো যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন না কে? তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এই রাজ্য পুনর্গঠন কমিশনের মধ্যে, অর্থাৎ ফজল আলী কমিশনের মধ্যে কিন্তু 3 জন সদস্য ছিল, বাকি 3 জন অর্থাৎ ফজল আলী, কে এম পানিক্কর আর এইচ এন কঞ্জুরু, এই 3 জনই কিন্তু এই ফজল আলী কমিশন বা রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন। জওহরলাল নেহেরু কিন্তু এই কমিশনের সদস্য ছিলেন না। তারপরে প্রশ্ন দেখো যে রাজ্য পুনর্গঠন আইন 1956 দ্বারা কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়েছিল? মনে রাখবে যে ভারতের পার্লামেন্টে এই যে রিপোর্টটা পেশ করলো ফজল আলী কমিশন, আর তার ভিত্তিতে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা, যার নাম পার্লামেন্ট, সেই পার্লামেন্টে একটা আইন পাস হয়। সেটা কি আইন? যে রাজ্য পুনর্গঠন আইন 1956। যেহেতু এই আইনটা 1956 সালেই পাস হয়, তার জন্য এই আইনের নাম হয় রাজ্য পুনর্গঠন আইন 1956। তাহলে এই রাজ্য পুনর্গঠন আইন 1956-এর মধ্যে এই আইনের দ্বারা কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়েছিল? মনে রাখবে 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে 1956 সালের এই রাজ্য পুনর্গঠন যে আইন ছিল 1956, তার দ্বারা 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। তোমরা স্ক্রিনে দেখে নাও যে কোন 14টি রাজ্য গঠন করা হয়েছিল আর কোন 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। কিন্তু বর্তমানে কিন্তু আরও পরে এই 14টি রাজ্যের মধ্যে আরও পরে ভাগ হয়, যেমন বোম্বে রাজ্য ছিল, বোম্বে ভাগ করে গুজরাট হয় আর মহারাষ্ট্র হয়, এমন আরও ভাগ ভাগ হয়ে বর্তমানে 2025-এ দাঁড়িয়ে এখন 28টি রাজ্য আছে ভারতে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তারপরে প্রশ্ন দেখো যে পৃথক অন্ধ্র রাজ্যের দাবি আদায়ের পর অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য থেকে বিভক্ত হয়েছিল? তার উত্তর হচ্ছে মাদ্রাজ। আগে কিন্তু মাদ্রাজ নামে একটা রাজ্য ছিল, সেই মাদ্রাজ থেকেই কিন্তু মাদ্রাজের মধ্যে, ঠিক আছে, মাদ্রাজ যে রাজ্যটা ছিল সেখানের মধ্যে তামিল ভাষাভাষীর লোক আর তেলেগু ভাষাভাষীর লোকেরা বসবাস করত। তাহলে তেলেগু ভাষাভাষীর লোক আগে কিন্তু সেই জায়গাটার মধ্যে, মাদ্রাজের মধ্যে তামিল ভাষাভাষী লোকেদের আর কি ডমিনেন্স ছিল, দবদবা ছিল। তার জন্য তেলেগু ভাষাভাষী লোকেদের যে স্বার্থ রক্ষিত তখন সেখানে হচ্ছিল না, তার জন্য পরে পট্টি শ্রীরামলু সেখানে আন্দোলন করে, অনশনে মারা যান। শেষ পর্যন্ত পরে সেই মাদ্রাজের মধ্যে ভাগ হয়ে যায়, মাদ্রাজকে ভাগ করে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করা হয় তেলেগু ভাষাভাষীর ভিত্তিতে। তারপরে প্রশ্ন দেখো যে 1960 সালের 1 মে ভাষার ভিত্তিতে বোম্বাই রাজ্যকে বিভক্ত করে কোন দুটি রাজ্য গঠন করা হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে গুজরাট ও মহারাষ্ট্র। 1960 সালে 1 মে ভাষার ভিত্তিতে বোম্বাই রাজ্যকে বিভক্ত করে যে দুটি রাজ্য গঠন করা হয় সেটা হচ্ছে গুজরাট আর মহারাষ্ট্র। এই বোম্বাই রাজ্যের মধ্যেও আর কি গুজরাটি ভাষাভাষীর লোকেরা থাকতো, আবার মারাঠি ভাষাভাষীর লোকেরাও থাকতো। তারপরে ভাষার ভিত্তিতে গুজরাটি ভাষাভাষী লোকেদের নিয়ে গুজরাট গঠন করা হয়, একটা রাজ্য গঠন করা হয়, আর মারাঠি ভাষাভাষী লোকেদের নিয়ে মহারাষ্ট্র একটা রাজ্য গঠন করা হয়, যেটা বর্তমানেও আছে। তারপরে প্রশ্ন দেখো যে দাদরা ও নগর হাভেলি ড্যাশ সালে পর্তুগিজ মুক্ত হয়? তাহলে উত্তর হবে 1954 সালে। আগে কিন্তু দাদরা ও নগর হাভেলি এটা কিন্তু পর্তুগিজ সেখানে সাম্রাজ্য স্থাপন করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল। তারপরে সেটা 1954 সালে পর্তুগিজ মুক্ত হয়ে যায়। তারপরে প্রশ্ন দেখো যে 1961 সালে ড্যাশতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী দাদরা ও নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করা হয়? তাহলে উত্তর হচ্ছে 10তম সংবিধান সংশোধনী।
তাহলে এখন সংবিধান সংশোধনী কি এটা একটু বলে নিই, তোমরা যারা জানো না শুনে নাও একটু। ভারতের সংবিধানের মধ্যে অনেক আর্টিকেল আছে, ঠিক আছে। যখন ভারতের সংবিধান তৈরি হয়েছিল তখন ভারতের সংবিধানের মধ্যে 395টি ধারা অর্থাৎ আর্টিকেল ছিল। আর সংবিধান কি? সংবিধান হচ্ছে এমন একটা নথি বা আইনের নথি যেখানের মধ্যে লেখা আছে যে আমাদের দেশটা কেমনভাবে চলবে আর কি, ঠিক আছে। আমাদের দেশকে পরিচালনা করার জন্য যে আইনের নথি সেটাই হচ্ছে সংবিধান। তাহলে এই আইনে কিছু সংশোধন হয়, ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে কিছু সংশোধন করতে হয়। যেমন এখানের মধ্যে কি দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করা হয়েছিল। তাহলে যেহেতু পর্তুগিজ মুক্ত হয়ে গিয়েছিল 1954 সালে, তারপরে এটাকে ভারতের সঙ্গে যুক্ত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। তাহলে ভারতের সংবিধানও তো সেখানে সংশোধন করে লিখতে হবে যে দাদরা ও নগর হাভেলি এখন ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সংশোধন করতে হবে ভারতের সংবিধানে। তাহলে সেটা হচ্ছে 10তম সংবিধান সংশোধনী। অর্থাৎ ভারতের সংবিধানের মধ্যে প্রথম যখন কিছু পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট সংবিধান সংশোধনী। দ্বিতীয়বার ভারতের সংবিধানের মধ্যে কিছু যদি পরিবর্তন করতে হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় সংবিধান সংশোধনী। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের সংবিধানের মধ্যে যতবার সংবিধান সংশোধনী হচ্ছে, তাহলে যততম সংবিধান সংশোধনী হচ্ছে তার নাম হয়ে যাচ্ছে 10তম সংবিধান সংশোধনী। তারপরে যখন 10-এর পরে আরেকবার সংবিধানে কোনো চেঞ্জ করতে হলো তখন সেটার নাম হয়ে গেল 11তম সংবিধান সংশোধনী, ঠিক আছে। তাহলে মনে রাখবে শুধু 10তম সংবিধান সংশোধনীর দ্বারাই কিন্তু দাদরা ও নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো যে কত সালে দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করা হয়? তাহলে উত্তর হচ্ছে 2020 সালে। আগে কিন্তু এই যে দমন ও দিউ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর দাদরা ও নগর হাভেলি এটা আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তাহলে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করা হয় 2020 সালে, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো যে কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে পাঞ্জাব পুনর্গঠন আইন প্রণয়ন করা হয়? তাহলে উত্তর হচ্ছে শাহ কমিশন। শাহ কমিশন গঠন করা হয়, আর সেই শাহ কমিশনের সুপারিশেই কিন্তু পাঞ্জাব পুনর্গঠন আইন প্রণয়ন হয়। কত সালে? মনে রাখবে 1966 সালে, ঠিক আছে। সালটা মনে রাখবে 1966 সাল। তারপরে প্রশ্ন দেখো যে ভারতের পার্লামেন্টে পাঞ্জাব পুনর্গঠন আইন কত সালে পাস হয়? বলেই দিলাম যে 1966, ঠিক আছে। তাহলে ভারতের পার্লামেন্ট কি? ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম পার্লামেন্ট, আর সেখানে এই আইনটা পাস হয় 1966 সালে। আর এই যে 1966 সালে পাঞ্জাব পুনর্গঠন আইনটা পাস হলো, আর তার দ্বারা কি হলো? তার দ্বারা পাঞ্জাব একটা রাজ্য গঠিত হলো। পাঞ্জাবি ভাষাভাষী লোকেদের নিয়ে পাঞ্জাব গঠিত হলো। হিন্দি ভাষাভাষী লোকেদের নিয়ে হরিয়ানা গঠিত হলো। আর চণ্ডীগড়কে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো। আর এই চণ্ডীগড়কে হরিয়ানা এবং পাঞ্জাব এই দুইয়েরই রাজধানী করা হলো। বুঝা গেল? ভারতের এমনই একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা পাঞ্জাব এবং হরিয়ানা দুটিরই কিন্তু রাজধানী, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো যে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে কত সালে? তার উত্তর হচ্ছে 1975 সালে। আর কততম সংবিধান সংশোধনীর দ্বারা? মনে রাখবে যে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা 1975 সালে সিকিম ভারতের একটা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। তারপরে প্রশ্ন দেখো যে 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য তৈরি হয়? তাহলে উত্তর হচ্ছে ছত্তিশগড়। তাহলে মধ্যপ্রদেশ থেকে কিছুটা অংশ নিয়ে ছত্তিশগড়কে তৈরি করা হয় কিন্তু 2000 সালে। তারপরে প্রশ্ন দেখো যে জম্মু ও কাশ্মীর রাজ্যকে কত সালে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়? তাহলে উত্তর হচ্ছে 2019 সালে। দেখো 2019 সালে কি হয় যে জম্মু কাশ্মীর একটা আগে রাজ্য ছিল, আর 370 নং আর্টিকেলের দ্বারা জম্মু কাশ্মীরের একটা বিশেষ মর্যাদা ছিল। সেই বিশেষ মর্যাদা কি? আগেও বলেছিলাম, আবার বলছি যে 370 নম্বর আর্টিকেলের দ্বারা এই জম্মু কাশ্মীর রাজ্যে কি একটা বিশেষ অধিকার ছিল, বিশেষ মর্যাদা ছিল, যে জম্মু কাশ্মীর রাজ্যে কেউ ল্যান্ড পারচেস করবে না, ঠিক আছে, অন্য রাজ্যে থেকে গিয়ে। তারপরে এই জম্মু কাশ্মীরের কেন্দ্রীয় যে আইনসভা আছে পার্লামেন্ট, সে যদি কোনো আইন পাস করে সেটা সরাসরি জম্মু কাশ্মীরে লাগু হবে না, কার্যকর হবে না। আগে সেই আইনটা জম্মু কাশ্মীরের যে আইনসভা আছে বিধানসভা সেখানে পাস হবে, তারপরে সেটা জম্মু কাশ্মীরে লাগু হবে বা কার্যকর হবে। তাহলে সেটা বিশেষ মর্যাদা ছিল। কিন্তু 370 নং আর্টিকেল বাতিল করা হয়, তার দ্বারা বিশেষ মর্যাদাও বাতিল করা হয়। আর 2019 সালে তখনই কিন্তু জম্মু কাশ্মীর যে আগে একটা রাজ্য ছিল সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, একটা হচ্ছে লাদাখ, একটা হচ্ছে জম্মু কাশ্মীর।
তারপরে প্রশ্ন দেখো যে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্যটি তৈরি করা হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 2000 সালে। আগে উত্তরপ্রদেশ রাজ্যটি ছিল, তার থেকে কিছুটা অংশ নিয়ে উত্তরাখণ্ড গঠিত করা হয়, সেটা 2000 সালে, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি করা হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 2014 সালে। দেখো অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, যেটা 1953 সালে 1 অক্টোবর হয়, আর সেটা মাদ্রাজ থেকে ভেঙে হয়েছিল। ঠিক আছে, আগে একটা মাদ্রাজ প্রদেশ ছিল, সেই মাদ্রাজ প্রদেশ থেকে মাদ্রাজ প্রদেশের মধ্যে তেলুগু ভাষাভাষীর লোকেরা বসবাস করত আর তামিল ভাষাভাষী লোকেরা বসবাস করত। তেলুগু ভাষাভাষী লোকেদের নিয়ে 1953 সালের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য হয়ে যায়, আর বাকি যে অংশটা ছিল তামিল ভাষাভাষী লোকেরা, সেটা পরে তামিলনাড়ু হয়ে যায়। তাহলে সেই যে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1953 সালের 1 অক্টোবর তেলুগু ভাষাভাষীর লোকেদের নিয়ে, সেটাকে আবার বিভক্ত করা হয় 2014 সালে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকেই কিন্তু আলাদা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো যে গোয়া রাজ্যের মর্যাদা পায় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1987 সালে। আগে কিন্তু গোয়া একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। ঠিক আছে, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বর্তমানে কিন্তু ভারতের যে সব থেকে ছোট রাজ্য, ক্ষুদ্রতম যে রাজ্যের নাম, সেটা হচ্ছে গোয়া, আর সেই গোয়া রাজ্যের মর্যাদা পায় কবে? 1987 সালে, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো যে ভারতের সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ বা পার্লামেন্ট নতুন রাজ্য তৈরি করতে পারে? তাহলে উত্তর হচ্ছে 3 নং ধারা বা 3 নং আর্টিকেল। 3 নম্বর আর্টিকেলের দ্বারা ভারতের পার্লামেন্টের একটা ক্ষমতা দেওয়া হয়েছে, যে পার্লামেন্ট কী করতে পারে, যে নতুন রাজ্য গঠন করতে পারে, রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে। ঠিক আছে, ধরো দুটি রাজ্যের কিছুটা অংশ নিয়ে আর একটা নতুন রাজ্য গঠন করতে পারলো, এমন আর কি। এটা পার্লামেন্টের কাছে এটা ক্ষমতা আছে। সেটা কত নম্বর আর্টিকেল? মনে রাখবে 3 নম্বর আর্টিকেল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো যে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে স্তম্ভটা দেখো, এক পাশে আছে রাজ্যের নাম, আর এক পাশে আছে সৃষ্টির তারিখ। তাহলে কোন রাজ্য কবে সৃষ্টি হয়েছে সেটা দেখো। ফার্স্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, সেটা কবে গঠিত হয়েছে? 1953 সালের 1 অক্টোবর। তারপরে মহারাষ্ট্র ও গুজরাট, এটা কিন্তু আগে বোম্বাই নামে একটা রাজ্য ছিল, সেই বোম্বাই নামে রাজ্য থেকে সেটা হচ্ছে 1960 সালের 1 মে। ঠিক আছে, এটা হবে বোম্বাই থেকে মারাঠি ভাষাভাষী লোকেদের নিয়ে মহারাষ্ট্র গঠন করা হয়, আর গুজরাটি ভাষাভাষী লোকেদের নিয়ে গুজরাট গঠন করা হয়। তাহলে সেটা করা হয় 1960 সালের 1 মে। তারপরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা ছিল, সেই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকেই কিছুটা অংশ নিয়ে 2014 সালে, ঠিক আছে, 2014 সালের 2 জুন তেলেঙ্গানাকে তৈরি করা হয়। আর ঝাড়খণ্ড গঠন করা হয় 2000 সালে 1 নভেম্বর। ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন বি এটার সঠিক উত্তর। তাহলে এই হয়ে গেল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোশ্চেন। আমি আশা করছি তোমাদের পরীক্ষার মধ্যে 5টি এমসিকিউ এর মধ্যে 5টি এমসিকিউ তোমরা পেয়ে যাবে এই প্রশ্ন থেকেই। তাহলে যারা এখনও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি অধ্যায়ের ক্লাস এখনও করোনি, তোমরা খুব শীঘ্রই আগে ক্লাসগুলি কমপ্লিট করো। তারপরে আমি কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তরও দিচ্ছি, সেগুলি করো। তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এরপরে তোমাদের পঞ্চম যে অধ্যায় আছে সেটা আমি শুরু করব। তাহলে পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমাদের এই অধ্যায় থেকে একটা মক টেস্ট নিব। তাহলে মক টেস্টের লিঙ্ক তারপরে আমি কিন্তু আর কি কালকে বা পরশু আমি মক টেস্টের যে লিঙ্কটা সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এই ভিডিওতে আবার এসে কমেন্ট বক্সে চেক করো। তোমরা সেখানে কিন্তু আর কি প্রত্যেকটি এমসিকিউ এর ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি আর কি মক টেস্টের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এছাড়াও আমি প্রশ্নোত্তরের যে পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। তাহলে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।